তো আমরা যদি আমাদের সিকিউ পার্টের প্রথম কোশ্চেনটার দিকে তাকাই, আমরা দেখতে পারবো এখানটায় বলছে যে অসীম হতে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে 10⁻⁻6 কুলম্ব চার্জ আনতে এত জুল কাজ সম্পন্ন হয়, তাহলে ওই বিন্দুর বিভব কত। তাহলে আমাদের দেয়া আছে কি কি, চার্জ দেয়া আছে, তাহলে কিউ এর মান দেয়া আছে, আর কি দেয়া আছে, আমাদের দেয়া আছে ডাব্লিউ অর্থাৎ কাজ দেয়া আছে, এবং আমাদের জানতে চাইছে কি বিভব। তাহলে এই ডাব্লিউ কিউ কাজে লাগায় বিভব বের করার সূত্র আমরা জানি না? অবশ্যই জানি। তাহলে আসলে লিখি যে আমরা জানি কি জানি, ভি ইজ ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, রাইট? আচ্ছা, তাহলে আসো এখন মানগুলো বসাই। এখানটায় তোমরা লিখে নিও যে দেওয়া আছে চার্জ কিউ ইজ ইকুয়াল 10⁻⁻6 কুলম্ব। আচ্ছা, তারপর কৃত কাজ ডাব্লিউ, ওই যে কৃত কাজ, আধান বা চার্জ, এগুলো বাংলায় একটু তোমরা লিখে নিও। হ্যাঁ, আমি ওগুলো একটু স্কিপ করলাম। 2 × 10⁻⁴ জুল। আচ্ছা, তাহলে আসো এখন মান বসাই। তাহলে কি ডাব্লিউ ইজ ইকুয়াল 2 × 10⁻⁴ জুল ডিভাইডেড বাই কিউ এর ভ্যালু কত, 10⁻⁻6। তাহলে এটাকে যদি হিসাব করি, এটার মান আসবে 2 × 10⁻² ভোল্ট। এইটাই হবে অ্যান্সার। বুঝতে পারছো? মানে এই কোশ্চেনটা মূলত ছিল এই যে সূত্রটাকে অ্যাপ্লাই করার জন্য। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, আমাদের এবার বলছে যে 5 × 10⁻⁹ মাইক্রোকুলম্ব চার্জ হতে 200 সেন্টিমিটার দূরের কোনো বিন্দুতে বিভব কত। তাহলে এবার আমাদের কি দেয়া আছে, আমাদের ওই আগের মতো আমাদের চার্জ দেয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের কি দেয়া আছে, দূরত্ব দেয়া আছে, অর্থাৎ আর এর ভ্যালু দেয়া আছে, এবং জানতে চাইছে তড়িৎ বিভব কত, ওই বিভব জানতে চাইছে। তাহলে কিউ এবং আর কে কাজে লাগায় তড়িৎ বিভব বের করার সূত্র কি আমরা দেখছিলাম না? তাহলে এখানটায় আমরা জানি এগুলোকে কাজে লাগায় বিভব বের করার সূত্র কে কিউ ডিভাইডেড বাই আর। এইটা আমরা জানি না। আচ্ছা, আসো তাহলে এখন দেওয়া আছে কিগুলো লিখে নেই। দেওয়া আছে আমাদের চার্জ কত, কিউ ইজ ইকুয়াল হোয়াট, কিউ ইজ ইকুয়াল 5 × 10⁻⁹ মাইক্রোকুলম্ব। এইটাকে বলা হয় মাইক্রো, এবং এটা তো কুলম্ব তোমরা জানো, বুঝছো? এরকম চিহ্ন দেখলে এটাকে বলা হয় মাইক্রো, মনে রেখো। এখন আসো 5 × 10⁻⁹ মাইক্রোকুলম্ব থেকে কুলম্বে নিয়ে যাওয়ার জন্য একটা 10⁻⁶ দ্বারা গুণ করব এত কুলম্ব। তাহলে এটা হিসাব করলে কত আসবে, 5 × 10⁻⁻15 কুলম্ব, রাইট? তাহলে এখানটায় তোমাদের যেটা মনে রাখতে হবে যে 1 কুলম্ব ইজ ইকুয়াল 10⁻⁻6 মাইক্রো কুলম্ব। বুঝতে পারছো? তাহলে এটা একটা মনে রাখার বিষয়। আচ্ছা, এরপরে আমাদের কি দেওয়া আছে, দূরত্ব আর কত, 200 সেন্টিমিটার ইজ ইকুয়াল কত, 2 মিটার। এটা তো আমরা জানি। কে এর ভ্যালুও মুখস্থ, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, রাইট? আচ্ছা, তাহলে আসো এখন কে এর ভ্যালু কত, 9 × 10⁹ কিউ এর ভ্যালু কত, কত বের হয়েছে, 5 × 10⁻⁻15 কুলম্ব। আর এর ভ্যালু কত, 2। তাহলে আসো
হিসাব তো শেষ। 5 9 45, 45কে যদি 2 দিয়ে কাটি কত হয়? 22.5। আর এইটাকে যদি হিসাব করা যায় এটা আসে কত? 10⁻⁻6 কুলম। বুঝতে পারছো? এইটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ অসীম হতে এত কুলম চার্জকে এত মিটার দূরত্বে স্থাপন করলে তড়িৎ বিভব হবে এইটা। 5 9 45, 2 দিয়ে কাটলে 22.4, হ্যাঁ 22.5। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যান্সার। তো এইখানটায় বোঝার বিষয় ছিল মাইক্রো কুলম মানে কি। 1 কুলম ইজ ইকুয়াল 10⁻⁻6 মাইক্রো কুলম, মাথায় রাখতে হবে। তো এইটাও ছিল মূলত তোমাদের এই যে সূত্র রিলেটেড ব্যাপারটা মাথার মধ্যে, মানে সূত্র কিভাবে অ্যাপ্লাই করে ওইটা মাথার মধ্যে সেট করার জন্য। বুঝতে পারছো? তো আসো এখন আমাদের 3 নাম্বার ম্যাথটা সলভ করা যাক। আমাদের 3 নাম্বার কোশ্চেনটায় বলছে যে অসীম হতে 10 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে পি এবং কিউ বিন্দুতে আনতে যথাক্রমে এত এবং এত কাজ সম্পূর্ণ হয়, পি এবং কিউ বিন্দুর বিভব পার্থক্য কত। অর্থাৎ তুমি যদি কল্পনা করো এইটা হচ্ছে পি বিন্দু এবং এইটা হচ্ছে কিউ বিন্দু, এটা পি, এটা হচ্ছে কিউ, এবং অসীম হতে 10 কুলম চার্জকে তুমি পি বিন্দুতে আনছো, 10 কুলম চার্জকে, ধনাত্মক 10 কুলম চার্জকে পি বিন্দুতে আনছো, এবং আনতে তোমার যে কৃত কাজটা হচ্ছে সেটা হচ্ছে 300 জুল। সেম ভাবে তুমি অসীম হতে 10 কুলম চার্জকে কিউ বিন্দুতে আনছো। এখন এই আনতে তোমার দ্বারা যে কাজটা সম্পূর্ণ হয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ কিউ ইজ ইকুয়াল 500 জুল। এখন তোমার জানতে চাইছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য কত। তাহলে তুমি যদি কোনোভাবে এই মানগুলোকে কাজে লাগায় এইখানটার বিভব বের করতে পারো, এবং এই মানগুলোকে কাজে লাগায় এই জায়গাটার বিভব বের করতে পারো, এবং এইটা থেকে মানে দুইটার মধ্যে থেকে যে বড়টা থেকে ছোটটা বাদ দাও, তাহলেই তাদের মধ্যবর্তী বিভব পার্থক্য বের করতে পারবো, রাইট? আচ্ছা, তাহলে আমাদের পি বিন্দুর জন্য কিউ দেয়া আছে 10 কুলম, পি বিন্দুর জন্য কিউ, এটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল পি দিয়ে প্রকাশ করি। আবার পি বিন্দুর জন্য আমাদের কাজ দেয়া আছে কত? 300 জুল। তাহলে আমরা পি বিন্দুতে বিভব কত সেটা বের করতে পারবো না? ভি ইজ ইকুয়াল ডাব্লিউপি ডিভাইডেড বাই, এটা ভিপি ইজ ইকুয়াল ডাব্লিউপি ডিভাইডেড বাই কিউপি। হিসাব করো তো, ডাব্লুর ভ্যালু 300, আনছি 10, তার মানে এটা হিসাব করলে আসবে 30 ভোল্ট, রাইট? ঠিক সেম ভাবে আমি কিউ বিন্দুর জন্য হিসাব করতে পারবো না বিভব। তাহলে কিউ বিন্দুর জন্য আমার ভি কিউ কত দেয়া আছে? 10 কুলম। আমাদের কাজ দেয়া আছে কত? 500 জুল। তাহলে ভি কিউ ইজ ইকুয়াল হোয়াট? ডাব্লিউ কিউ ডিভাইডেড বাই কিউ কিউ। ডাব্লিউর ভ্যালু হচ্ছে 500, আনসি 10, হিসাব করলে আসবে 50 ভোল্ট। তাহলে আমি এই বিন্দুরও বিভব বের করলাম, এই বিন্দুরও বিভব বের করলাম, তাহলে আমি বিভব পার্থক্য বের করতে পারবো না? ইজি বিজি। অতএব বিভব পার্থক্য ডেল ভি ইজ ইকুয়াল, বড়টা থেকে ছোটটা কে বড়? তাহলে ভি কিউ মাইনাস ভিপি। হিসাব করো তো, ভি কিউ কত? 50 ডিভাইডেড মাইনাস 30, হিসাব করলে 20 ভোল্ট। এইটাই তো অ্যান্সার। তাহলে পি এবং কিউ বিন্দুর বিভব পার্থক্য 20 ভোল্ট। সুন্দর না ম্যাথটা? এরকম চিত্রের মাধ্যমে একটু মাথার মধ্যে প্রথমে সেট করে নিতে পারলেই বাকি সবটুকু ইজি। তো আশা করি 3টা ম্যাথ বুঝতে পারছো, এবং এখন আমরা সামনের ম্যাথগুলো করার জন্য মোটামুটি রেডি। তো চলো সামনের দিকে আগানো যাক। তো আমাদের এই 4 নম্বর কোশ্চেনটা শুরু করার আগে আমি যদি তোমাদেরকে একটু বলি যে এই 4 নম্বর কোশ্চেনটা নিজেই একটা টাইপ। অর্থাৎ এই 4 নম্বর কোশ্চেন রিলেটেড আরো 100টা কোশ্চেন তুমি তোমার টেস্ট পেপার অথবা গাইড বইয়ে দেখতে পারবা। আমরা যদি এই একটা কোশ্চেন ভালোভাবে সলভ করি এবং কনসেপ্টগুলো বুঝি, আমরা এই রিলেটেড ওই সবগুলা কোশ্চেন সলভ করতে পারবো। তো চলো ম্যাথটাকে সলভ করা যাক। তো আমাদের কোশ্চেনটা জানতে চাইছে কিউ ওয়ান এবং কিউ টু গোলক
টাচ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে তাদের মধ্যবর্তী তড়িৎ বল কত গুণ হবে। আমাদের Q1 এবং Q2 দুইটা বস্তু দিয়ে আছে এবং জানতে চাইছে এদেরকে যখন টাচ করায় আবার আগের অবস্থানে রেখে দেব তখন এদের মধ্যবর্তী তড়িৎ বলটা কত গুণ হবে এটা জানতে চাইছে। তাহলে এই ম্যাথটায় দুইটা ঘটনা আছে, একটা টাচ করার আগে এবং একটা টাচ করার পরে। আসো দেখি, এটা হচ্ছে টাচ করার পূর্বে। টাচ করার পূর্বে কি কি ছিল দেখো তো। আমাদের দুইটা বস্তু ছিল, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। Q1 এর চার্জ কত, পজিটিভ 20 কুলম্ব, এবং Q2 কত, পজিটিভ 100 কুলম্ব। ঠিক আছে, Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে R ইজ ইকুয়াল 10 মিটার। এবং আরো এক্সট্রা ভাবে বলছে যে আমাদের এই যে Q1টা আছে কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব যে R1 ইজ ইকুয়াল 2 মিটার, R2 ইজ ইকুয়াল 3 মিটার দেয়া আছে। এখন শোনো, যেহেতু দুইটা চার্জিত বস্তু তার মানে নিশ্চয়ই এদের বিভবও আছে। আমরা ধরে নিলাম এর বিভবটা হচ্ছে V1 এবং এর বিভবটা হচ্ছে V2, রাইট? আচ্ছা, এরপর কি আছে, দুইটা বস্তু, দুইটা চার্জিত বস্তু যখন পাশাপাশি রাখা আছে তাহলে নিশ্চয়ই এদের মধ্যবর্তী একটা তড়িৎ বল আছে, রাইট? আচ্ছা, সেই তড়িৎ বলটাকে আমরা ধরলাম যে F। বুঝতে পারছো? এটা ছিল টাচ করার পূর্বের ঘটনা। এখন আসো তো টাচ করার পরে যদি কল্পনা করি যে টাচ এর পরে, টাচের পরে কি ঘটবে? সেম ভাবে দুইটা বস্তু ছিল, এবার আমরা ওই দুইটা বস্তুকে অর্থাৎ Q1 এবং Q2টাকে পরস্পর সংযোগ করাইছি। এটা Q1 এবং Q2 সংযোগ করাইছি এবং সংযোগ করানোর পরে আমরা সেটাকে পূর্বের অবস্থানে রাখে দিছি, অর্থাৎ এই সে আগের পূর্বের অবস্থা। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R ইজ ইকুয়াল 10 মিটার। এটার কেন্দ্র থেকে দূরত্ব আর এটার কেন্দ্র থেকে এটার দূরত্ব R1 ইজ ইকুয়াল 2 মিটার এবং R2 ইজ ইকুয়াল 3 মিটার। ঠিক আছে, স্পর্শ করার পর পূর্বের অবস্থানে রাখাই দিছে, ঠিক আছে, এবং এগুলাও ঠিক আছে। বাট এবারকার এই বস্তুটার চার্জ কে Q1, এই বস্তুটার চার্জ কে Q2 হবে? তোমাদের কি মনে হয়? না, এই দুইটার চার্জ Q1 আর Q2 হবে না। তুমি যখন দুইটা চার্জিত বস্তুকে পরস্পর স্পর্শ করাইছো, সংযোগ করাইছো, তাহলে তখনই এদের মধ্যবর্তী চার্জের ফ্লো শুরু হওয়া, মানে এদের মধ্যবর্তী চার্জের ফ্লো শুরু হয়ে গেছে। এর এখান থেকে চার্জ এখানে যাইতে পারে অথবা এখান থেকে চার্জ এখানে যাইতে পারে, বিভব এর উপর নির্ভর করবে। অর্থাৎ আমরা যদি ধরি এবার স্পর্শ করার পরে বিভবটা যদি হয় V3 এবং এর বস্তুটার বিভব যদি হয় V4, তাহলে যেইখানে বিভব বেশি সেইখান থেকে বিভব কম বিভবের দিকে গেছে। বাট এবারকার চার্জ হবে কত? এবারকার এই চার্জটাকে আমরা ধরলাম Q3 এবং Q4। বিষয়টাকে কি বুঝতে পারলা? তুমি যখন দুইটা চার্জিত বস্তুকে স্পর্শ করাইছো, এদের মধ্যবর্তী চার্জ ফ্লো হওয়া শুরু হয়েছে। এখন চার্জ যদি ফ্লো হওয়া শুরু হয়, কিছু পরিমাণ চার্জ হয় এখান থেকে এখানে আসবে বা এখান থেকে এখানে যাবে। এখন যাওয়ার পরে তুমি যখন আলাদা করে রাখলা, তখন এদের চার্জের পরিমাণ কি আর আগের মতো থাকবে? নিশ্চয়ই থাকবে না। বেশি বিভব থেকে কম বিভবের দিকে চার্জ ফ্লো হয়ে চলে গেছে। তাহলে এবার এই দুইটা বস্তুতে নতুন কোন মানের চার্জ আছে, সেগুলাকে আমরা ধরলাম Q3 এবং Q4। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন নতুন একটা মানের চার্জ, নতুন আরেকটা মানের চার্জ, দুইটা নতুন মানের চার্জ পাশাপাশি আছে, তাহলে অবশ্যই এবারও এদের মধ্যবর্তী একটা বল থাকবে। সেই বলটাকে আমরা ধরলাম F প্রাইম। তাহলে আগেরও একটা বল ছিল, এবারও একটা বল পাওয়া যাইতেছে। এইটাই জানতে চাইছে যে স্পর্শ টাচ করিয়ে পূর্বের অবস্থানে রেখে দিলে মধ্যকার তড়িৎ বল কত গুণ হবে, অর্থাৎ F প্রাইম ডিভাইডেড বাই, এখানটায় জানতে চাইছে যে কত গুণ, অর্থাৎ F প্রাইম ডিভাইডেড বাই F ইজ ইকুয়াল হোয়াট, এইটাই জানতে চাইছে। বুঝতে পারছো? আচ্ছা, আসো তাহলে এখন সামনের দিকে আগানো যাক। তো এখন আমাদের টার্গেট হচ্ছে
এই এফ প্রাইম আর এফ এর তুলনা করা। এখন তুলনা করার জন্য আমাদের এফ প্রাইমের মানটা তো দরকার। এখন আমরা কোনোভাবে যদি কিউ থ্রি আর কিউ ফোর এর মান যদি বের করতে পারি, তাহলে আমরা এফ প্রাইমের মান বের করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তাহলে এখন আমাদের মূল টার্গেট হচ্ছে কিউ থ্রি আর কিউ ফোর এর মান বের করা এবং এগুলোকে কাজে লাগে এফ প্রাইমের মান বের করা। তো আসো এখন করা যাক। এই কিউ থ্রি আর কিউ ফোর এর মানটা বের করার জন্য আমি যদি লিখি যে চার্জ আদান প্রদান শেষে V1 ইজ ইকুয়াল V3 ইজ ইকুয়াল V4, এটা আমরা বলতে পারি না। চার্জ কতক্ষণ আদান প্রদান হবে? এই যে দুইটা বস্তুকে যে সংযোগ করা হয়েছে, চার্জ কতক্ষণ আদান প্রদান হবে? কনসেপ্টের ক্লাসে দেখছিলাম না, দুইটা বস্তুর বিভব যদি পরস্পর সমান হয়ে যায় তখন চার্জ আদান প্রদান হওয়া শেষ হবে। অর্থাৎ দুইটা বস্তুর বিভব সমান না হওয়া পর্যন্ত চার্জ আদান প্রদান হয় এবং চার্জ আদান প্রদান শেষ হলে দুইটা বস্তুর বিভব সমান হয়ে যায়। আমরা ওইটাই লিখছি যে V3 ইজ ইকুয়াল V4। আচ্ছা আসো এখন এটাকে ক্যালকুলেশন করা যাক। বা V3 এর জন্য কে Q3 ডিভাইডেড বাই R। এই যে চার্জের আদান প্রদান বা সংযোগ করার পরে এই আর এর মান কি চেঞ্জ হয়েছে দেখো তো, এখানেও 2 মিটার এখানেও 2 মিটার, তাহলে এটা আমরা R1 লিখলাম। সেম ভাবে কে Q3 এর ভ্যালু কত? কিউ, এটা আসবে V4 এর জন্য Q4, তো কে Q4 ডিভাইডেড বাই R2, কারণ আর এর মান তো চেঞ্জ হয় নাই। বাহ, এখন তুমি এখান থেকে কিউ বাদ দিতে পারো, কে বাদ দিতে পারো, এখান থেকে কে বাদ দিতে পারো, মানগুলো বসাও। 3 ইজ ইকুয়াল R1 এর মান কত? 2, Q4 থাকলো, R2 এর ভ্যালু কত? 3, রাইট? আচ্ছা এখন তুমি আমাকে বলো, এতটুক জায়গা থেকে তুমি কি কোনোদিন Q3 আর Q4 এর মানটা বের করতে পারবা? কোনোদিনও বের করা যাবে না। তাহলে এখানেও একটা কনসেপ্ট থাকা জরুরি, সেই কনসেপ্টটা হচ্ছে এইটা, যে দুইটা অনুপাত সমান হলে অনুপাত দ্বয় লব এবং হরের যোগফল দ্বারা গঠিত অনুপাতও সমান হয়। অর্থাৎ আমি যদি একটু দেখাই, মনে করো হাফ ইজ ইকুয়াল 3/6 লিখা যায় না? হাফ এর মান তো হাফ, ঠিক আছে। 3/6 মানে কত? 3 অক্ষে 3, 3 দুগুণ 6 মানে হাফ। এইটা যদি হয় তাহলে এদের লব এবং হরের যোগফল দ্বারা 1 + 3 2 + 6, এটা লবের যোগফল, এটা হরের যোগফল দ্বারা গঠিত অনুপাত, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, লিখা যায় না? দেখো তো এইটার মানও তো আসে হাফ, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, বুঝতে পারলা? তাহলে দেখছো যে দুটো অনুপাত সমান হলে, এইটা আর এইটা সমান হলে অনুপাত দ্বয় লব এবং হরের যোগফল দ্বারা গঠিত নতুন অনুপাত এদের সমান হয়। এই যে দেখছো, এখন এইটা এখানে কাজে লাগাবো, তাহলে এইটা আর এইটা সমান, এই অনুপাত সমান, তাহলে এখান থেকে কি লেখা যায়? যে Q3 লব এবং হর দ্বারা গঠিত অনুপাত Q4 ডিভাইডেড বাই 2 + 3, লেখা যায় না? তাহলে তাহলে আসো এটা এখন ক্যালকুলেশন করলে এটা আসবে 5। আচ্ছা এখন এই যে Q3 আর Q4 এর ভ্যালু কত? তোমাদের প্রথমে মোট চার্জ কত ছিল? এটা 20, এটা 100, তাহলে 120। তাহলে চার্জ আদান প্রদানের ফলে কিছু চার্জ এখান থেকে এখানে আসবে বা এখান থেকে এখানে যাবে, ঠিক আছে, বাট মোট চার্জটা কত হবে? 120ই তো থাকবে। তাহলে ধরো এখন চার্জ আদান প্রদান করার ফলে এইটাতে এবার মনে করো আসছে 70 কুলম্ব চার্জ এবং এইটাতে হইতে পারে এবার 50 কুলম্ব চার্জ, তাহলে মোট কত হবে? 120ই হবে। অথবা এবার এখানটা এরকম হইতে পারলো, এখানটায় 60 কুলম্ব চার্জ, এখানটাতেও 60 কুলম্ব চার্জ, এমনও হইতে পারে, বাট মোটটা কত? 120। বুঝতে পারছো? তাহলে এখান থেকে এবার লেখা যায় যে চার্জের সংরক্ষণশীলতা হতে চার্জের সংরক্ষণশীলতা হতে কি বলা যায়? Q3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল Q4 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল মোট কত? 120 ডিভাইডেড বাই 5 কত আসে? 5 দুগুণ 10, 4 5 20, 24। বুঝতে পারতেছো? ধরতে পারতেছো কি এই জায়গাটায় কি হইলো?
মোট চার্জ অলওয়েজ সেম, সেটা হচ্ছে এইখানটার জন্য 120। আচ্ছা, এখন তুমি লিখতে পারো যে এখন এখন Q3/2 ইজ ইকুয়াল হোয়াট? 24। তাহলে এই যে এখন Q3 এর মান তো বের হয়ে গেল, 24 দুগুণ 48 কুলম্ব। দেখলা আমাদের কাঙ্ক্ষিত Q3 এর মান বের করা শেষ। তাহলে এখান থেকে আবারও তো বলা যায়, তাহলে Q4/3 ইজ ইকুয়াল কত? 24। এখান থেকেও তো Q4 এর মানটা বের করা যায়। 3 4 12, 2 হাতে 1, 3 2 6 1 7, 72 কুলম্ব। দেখছো আমাদের টার্গেট ছিল Q3 আর Q4 এর মান বের করা, আমরা সেটা বের করে ফেলছি। তাহলে যদি আমাদের Q3 Q4 বের হয়ে যায়, তাহলে তো আমরা এফ প্রাইমও বের করতে পারবো, আর তো কোনো ঝামেলাই নাই। চলো এখন আমাদের তুলনাটা করা যাক, এখান থেকেই কাজে লাগে। তো এখন আমরা মনে করো প্রথমে এফ বের করব, এই যে এফ এর মান। এফ ইজ ইকুয়াল কত? এখন এফ ইজ ইকুয়াল কত? কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা জানি না। আচ্ছা, এফ এর ভ্যালু কত আসে? কে এর ভ্যালু তো 9 × 10⁹। Q1 কত? 20। Q2 কত? 100 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এর ভ্যালু কত দেখো তো? এখান থেকে এখানে 2, এখান থেকে এখানে 10, এখান থেকে এখানে 3, তাহলে মোট কত? 15। বুঝতে পারতেছ? এই মানটা হচ্ছে 15, তার উপরে স্কোয়ার। এখন ক্যালকুলেশন করো, একটা মান বের হবে। বুঝতে পারছো? একটা মান বের হবে। ক্যালকুলেশনটা করলাম না, আবার আসো। এখন আমরা এফ প্রাইম বের করব। এফ প্রাইমের জন্য কি? এই যে কে, সেম ভাবে এফ প্রাইমের জন্য কি আছে? Q3 Q4। তাহলে Q3 × Q4 ডিভাইডেড বাই কি? আর স্কোয়ার। আর এর ভ্যালু তো এখানেও 15, 2 10 আর 3 15, তাহলে 9 × 10⁹ এটাই থাকলো। Q3 এর ভ্যালু কত? কত পাইছি? এই যে 48 কুলম্ব। Q4 এর ভ্যালু কত পাইছি? 72 কুলম্ব ডিভাইডেড বাই আর স্কোয়ার 15 স্কোয়ার। তাহলে এইটাও ক্যালকুলেশন করলে একটা মান পাওয়া যাবে, রাইট? তাহলে তুমি এখান থেকে একটা মান পেলা, ওখান থেকে একটা মান পেলা। তুমি এখন যেটা করবা, এখন এফ প্রাইম ডিভাইডেড বাই এফ, তাহলে এই যে মানটা যেটা পাইলা এবং এইখান থেকে যে মানটা বের হয়েছিল, এইটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে আরেকটা মান বের হবে, রাইট? মানটাকে একটু ত্রিভুজ, তাহলে এইখানটাতে আরেকটা মান বের হবে। তাহলে এইটাই হবে অ্যান্সার। তখন তুমি লিখতে পারবা যে এফ প্রাইম ইজ ইকুয়াল, এই মানটা এফ, মানে এফটা ওইদিকে গুণ হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? তুমি যখন এরকম ক্যালকুলেশন করে এই যে এফ প্রাইমের মানটা বের করতে পারলা, তুমি বলতে পারবা যে এফ প্রাইম এফ এর থেকে এই যে এত গুণ। বুঝতে পারতেছো? আমি এই ক্যালকুলেশনগুলো একটু স্কিপ করলাম, এগুলো তোমরা করতে পারবা আমি আশা করি। তো দেখছো ম্যাথটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। আশা করা যায় এই একটা ম্যাথ দিয়ে এই রিলেটেড সবগুলো ম্যাথ তোমরা করতে পারবা। তো আমাদের এই ম্যাথ রিলেটেড বা এই বিভবের সিকিউ রিলেটেড এই কোশ্চেনগুলা জানলে আমাদের অনেকটা উপকার হবে। বুঝতে পারছো? তো আমাদের মোটামুটি এই সিকিউ পার্টটাও ডান। তো আজকের লেকচারটা এই পর্যন্তই থাক।